এটা ভালো চলো চলো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। ইংলিশ গ্রামারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। কারণ দেখো, একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি লাগে? শুরু হয়েছে না? ঠিক আছে, তাহলে স্টুডেন্ট তোমরা যারা এই টপিকটাতে অনেক দুর্বল তারা আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ইনশাল্লাহ আজকে আমরা এটা কভার করে ফেলবো। গুরুর একটু বলে দেন তাহলে নেটে তো বিরাট ঝামেলা। আমিও ভালো আছি। আজকে তোমাদের ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা রাইট ফ্রম ভার্ব। তোমরা যারা এসএসসি বা ক্লাস 8-এ তোমরা যারা এসএসসিতে পড়ো বা যারা ক্লাস 8-এ জুনিয়র স্কলারশিপ এক্সাম দিবা তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা জুনিয়র যারা এসএসসি পরীক্ষা দিবে যারা জুনিয়র এবং এসএসসি যারা আছো, যে অর্থাৎ যে ক্লাস 8-এ যে বৃত্তি পরীক্ষা এবং এসএসসিতে যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে, উভয় পরীক্ষায় আমি মনে করি ইংলিশ গ্রামারে যে টপিকগুলো আছে এর মধ্যে থেকে এই টপিকটা তোমরা খুব কঠিন মনে করো, খুবই কঠিন মনে করো। আমি জানি যে আমি যাদেরকে অফলাইনে পড়াই তারাও এই বিষয়টাতে খুবই দুর্বল। রাইট ফ্রম ভার্বটা তারা খুবই ভয় পায়। দেখা যায় যে 10টা থাকে, এই 10টার মধ্যে থেকে কারেকশন করে তারা 3-4টা মতো পারে, 2-3টা বা 4টা, এর বেশি তারা কারেকশন করতে পারে না। তার মূল কারণ হলো তারা রুলসগুলো ঠিকঠাক বুঝে না, ধরতে পারে না এবং সেই অনুসারে রুলস অনুসারে আনসার করতে পারে না। তো আজকে আমি আসছি, তোমাদের রাকিব স্যার তোমাদেরকে আজকে এই টপিকটা একদম বুঝিয়ে যতটুকু তোমাদের প্রয়োজন, তুমি কি 10টা পারতে, 10টায় তো 5 মার্ক, এই 10-এ অর্থাৎ এই আইটেমটাতে তুমি যাতে ফুল মার্কসটা পাও সেই মার্কসটা পাওয়ানোর দায়িত্ব আমার। তো তোমরা তাহলে ক্লাসটাতে জয়েন করতে থাকো এবং ক্লাসগুলো শেয়ার করতে থাকো। এবার আমরা তাহলে এই টপিকটা পড়ার চেষ্টা করি। যার এই টপিকটাতে যার দুর্বলতা আছে, আজকে ইনশাল্লাহ এই ক্লাসটা করার পর তোমাদের সকল দুর্বলতা দূর হয়ে যাবে। তো এই কারণে তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং স্যার যে ডিরেকশনগুলো দিবে এই ডিরেকশনগুলো তোমরা ফলো করো। ইনশাল্লাহ এই টপিকটা থেকে তোমরা যে দুর্বলতা আছে দুর্বলতাটা তোমরা পরিহার করতে পারবা। তো তাহলে আমরা তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে উত্তরগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবা। তাহলে আমরা চলে যাই ক্লাসে। মোটামুটি আজকে অনেকদিন পরে তোমাদের ক্লাসে আসছি। তাহলে আজকে তোমাদের যে টপিকটা পড়াচ্ছি সেটা হলো রাইট ফ্রম ভার্ব। তোমরা এটাতে খুবই দুর্বল, আমি জানি। আমার অফলাইনের স্টুডেন্ট যারা আছে এরা মোটেই পারে না বলতে পারতো না। এরপর আমি যখন ওইকে পড়িয়েছি, বুঝিয়েছি, পড়ানোর পরে ওই রুলস অনুসারে ওদেরকে যখন প্র্যাকটিস করালাম, ইভেন আজকেও আমি প্র্যাকটিস করাচ্ছি, করার পর দেখা গেছে যে এবং রুলসগুলো পড়ার পর যারা এসএসসি স্টুডেন্ট আছে তারা কি বলে যে স্যার একটা রুলসের সাথে তো মিলে না, কারণ তারা এটা বুঝতে পারে না, ধরতে পারে না। এই কারণে কিন্তু ওরা মিলাইতে পারে না, আনসারটাও করতে পারে না। তো কেন পারে না? কারণ তোমাদের ব্যাপারটা একটু যদি বলি, তোমাদের হচ্ছে যারা এসএসসি বা যারা জেএসসি অর্থাৎ ক্লাস 8-এর, ওদের এইভাবে বক্সে দেওয়া থাকে, এখানে এগুলো ভার্ব দেওয়া থাকে। এই ভার্বগুলো তোমাকে কি করতে হয়, এই প্যাসেজের মধ্যে থেকে নিয়ে এসে প্যাসেজের পুরাটুকু বুঝে এখান থেকে নিয়ে এসে তোমাকে আনসারটা কারেকশন করতে হয়। এই কারণে দেখা যায় তোমরা সঠিকটা এখানে অর্থ অনুসারে নিয়ে আসতে পারো না।
এবং রুলসটারে অ্যাপ্লাই করতে পারো না, এই কারণে তোমরা এটা ভুল করো। তো আজকে যেহেতু আমি আসছি তোমাদেরকে বোঝাবো কিভাবে ওই রুলস অনুসারে ভার্বটারে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে শুধু রুলসটাই না, এখানে তোমাকে মিনিংটা জানতে হবে। রাইট ফ্রম ভার্বের শুধু রাইট ফ্রম ভার্ব না, আমি বলি ইংলিশ গ্রামারের মূল বিষয় হচ্ছে কি মিনিং। যে মনে করো যে মিনিং জানে, যে ভোকাবুলারি জানে, তার জন্য ইংলিশ গ্রামার এই 60 থেকে 70% ইজি হয়ে যায়, আর বাকিটুকু হচ্ছে তোমার ইংলিশ গ্রামার। তাহলে তোমাদেরকে কি জানতে হবে? মিনিং জানতে হবে। আসলে যারা এখন এসএসসি পরীক্ষা দিবে, যারা ভোকাবুলারিতে অনেক দুর্বল, যারা এই মিনিংয়ে অনেক দুর্বল, তাদের জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি মানে অনেক 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 বেশি প্র্যাকটিস করতে হবে, এবং ওই রুলসগুলো একটু মনে রাখতে হবে, তবেই দেখবা সম্ভব। তাহলে আমরা আর বেশি কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। যে যে কথাগুলো বলা হবে, যেগুলো বলা হবে নিশ্চয়ই সবগুলো ইম্পর্টেন্ট ব্যাপার। এই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো তোমরা নোট করে নাও। আমরা খুবই শর্ট করে বইয়ে দেখবা রাইট ফ্রম ভার্বের অনেকগুলো রুলস আছে, কোথাও 50টা 60টা পর্যন্ত 56-57টা এরকম রুলস থাকে। তা আমরা এত রুলস পড়বো না আজকের ক্লাসে, দেখা যাক কভার করা যায় কিনা। মাত্র সীমিত কিছু রুলস পড়বো, ওই রুলসগুলো দিয়ে আমরা কভার করে ফেলবো। তো এই কারণে তোমরা ক্লাসটা নোট করে ফেলো, আমি খুব শর্টলি পড়াবো। তো দেখো, এই রাইট ফ্রম ভার্ব পারতে হলে, রাইট ফ্রম ভার্ব পারতে হলে তোমাকে যেই বিষয়গুলো জানা লাগবে, যেই বিষয়গুলো তোমাকে জানা লাগবে সেগুলো হচ্ছে কি, তোমাকে টেন্স চিনতে হবে। টেন্স চিনতে হবে বলতে টেন্সের ফর্মটা জানতে হবে। টেন্সের ফর্ম বলতে যে টেন্সের যে স্ট্রাকচার, আমরা দেখো ভার্ব কারেকশন করি, আমরা টেন্স চিনি কি দেখে? ভার্ব দেখে। তো তোমাকে ভার্বটা চিনতে হবে, তোমাকে টেন্সটা বুঝতে হবে, টেন্স জানতে হবে, টেন্স। তারপর তোমাকে জানতে হবে কি, রাইট ফ্রম ভার্ব পারতে হলে তোমাকে যেটা জানতে হবে, আরো জানতে হবে তোমাকে পার্সন চিনতে হবে, পার্সন, পার্সন অ্যান্ড নাম্বার। এরপর তোমাকে আরেকটা জানতে হবে, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সর্বোপরি এই যে রুলস, এই রুলসগুলো আমরা পড়বো, এবং এই সবগুলোর কম্বিনেশন দিয়ে তোমাকে মিনিংটা বুঝতে হবে। ওই যে একটু আগে বললাম যে মিনিংটা জানলে তোমার জন্য ইংলিশ গ্রামার একদম সহজ। তোমার জন্য, তুমি যখন এই মিনিংটা যদি জানতে পারো, মিনিং জানলে তোমার জন্য তখন ওই রুলসগুলো অ্যাপ্লাই করা সহজ হয়। যারা যারা মিনিং জানো, সাধারণত মিনিং জানতে হলে আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার যে প্যাসেজগুলো থাকে না, ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো থাকে, ওই প্যাসেজগুলো কিন্তু ভালো করে পড়তে হয়। ফার্স্ট পেপারের যে দেখবা যে তোমার বিভিন্ন ইউনিটে, বিভিন্ন লেসনে বিভিন্ন প্যাসেজ থাকে, ওই প্যাসেজগুলো জানতে হয়। প্যাসেজের মধ্যে যে আননোন ওয়ার্ডগুলো আছে, ওই ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিম জানলে তোমার ভোকাবুলারি অনেক রিচ হয়। সেক্ষেত্রে তুমি মিনিং জানো অনেক। তো যারা এই সময়টা পার হয়ে গিয়েছে, অর্থাৎ ফার্স্ট 9-10-এর যখন শুরু থেকে ফার্স্ট পেপারে, আমরা আসলে ফার্স্ট পেপারে কোনো গুরুত্বই দেয় না। ফার্স্ট পেপারে সবচেয়ে গুরুত্ব দিতে হয় হচ্ছে তোমার কি, মিনিংয়ের জন্য, এই ওয়ার্ডসের মিনিংয়ের জন্য, ভোকাবুলারির জন্য। তবেই তোমার ইংলিশ, ওইখান থেকে তুমি মিনিং জানতে পারলে, তোমার ভোকাবুলারি জানতে পারলে, তুমি তো ইংলিশ গ্রামার পড়তে, বুঝতে, ধরতে সুবিধা হয়। তো এখন আমরা মিনিং যে যতটুকু পারি তা দিয়ে আমাদেরকে এখন চলতে হবে। তো এখন আমরা তাহলে পরের দিকে আগাইতে থাকি, ঠিক আছে? আর তোমরা, আশা করি আজকের ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে তোমাদের জন্য। তো তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার দিতে থাকো, শেয়ার দিয়ে দাও। তোমাদের যারা তোমাদের ফ্রেন্ড লিস্টে যেসব বন্ধু বান্ধব আছে, ওরা ক্লাসটা দেখতে পারবে। তো আমরা রুচে চলে যাই। আমরা টেন্স সম্পর্কে অল্প একটু ধারণা দিব। টেন্স পড়তে তো অনেক 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 ব্যাপার, ওটা হিউজ একটা ব্যাপার, কিন্তু আমরা শর্টলি টেন্সটা শিখে ফেলবো। কারণ দেখো, আমাদের এখানে যারা আছে সবাই টেন্সের গঠনটা, টেন্সের স্ট্রাকচারগুলো জানে কিনা আমি আসলে জানি না, কারণ তোমাদের তো আর ওইভাবে দেখা হয়নি। তারপরে ওই পার্সন, নাম্বার, এগুলো মোটামুটি ছিল, এগুলো সম্পর্কে আমরা অল্প অল্প করে বলবো। তো টেন্স নিয়ে আমরা একটু দেখে ফেলি। টেন্স নিয়ে জাস্ট তোমাকে টেন্স চিনতে হবে কি দেখে বলো তো? স্ট্রাকচার দেখে চিনতে হবে। তাহলে আমি টেন্স নিয়ে একটু বলি, অল্প একটু বলবো, 5-10 মিনিটের মধ্যে টেন্স নিয়ে শেষ করে ফেলবো। তোমরা মনোযোগ দাও ক্লাসের দিকে, দেখি কি করা যায়। টেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে
আমরা এই নিচে লিখবো বরাবর প্রেজেন্ট পাস্ট, পরের অংশটুকু লিখবো আমরা হচ্ছে, তাহলে এইটুকু তোমরা খাতা কলম সামনে নাও। যারা টেন্স পারো না তারা তো খুবই দুর্ভাগা। তা আজকে যে 5-10 মিনিটে টেন্স শিখে ফেলবো, 5-10 মিনিটে টেন্স শিখে ফেলবো। দেখি আমরা 5-10 মিনিটে টেন্স শিখতে কতটুকু টেন্স শেখা যায়। হ্যাঁ, আমরা অল্প একটু ফোনের মধ্যেই মোবাইলটা আমি রাখলাম, নাহলে দেখা যাচ্ছে মোবাইলের দিকে তাকাইলে এদিকে কনসেন্ট্রেট দিতে পারবো না। আচ্ছা যাই হোক, এই বরাবর যা লিখবো প্রেজেন্টের গুলো, এই বরাবর যা লিখবো পাস্টের গুলো, এই বরাবর যা লিখবো এগুলো হচ্ছে কি ফিউচারের গুলো। তো দেখো প্রথমেই তো আমরা জানি কি আছে, ইনডেফিনাইট। আমি রাইট ফর্ম ভার্বের মধ্যে আবার টেন্স নিয়ে আরো কথা বলবো। এখন জাস্ট টেন্স সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। টেন্সের the structure of tense, অর্থাৎ টেন্সের গঠন। টেন্সের গঠন নিয়ে আমরা কথা বলতেছি। টেন্সের গঠন আমরা খুব শর্টলি শিখে ফেলবো। তোমরা খাতা কলম সামনে নাও, এগুলো নোট করতে থাকো, আশা করি তোমার কাজে লাগবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট, দেখো আমরা প্রত্যেকটাই তো লিখি, কি লিখি, সাবজেক্ট লিখি, পরে কি ভার্ব লিখি, পরে ইত্যাদি ইত্যাদি লিখি। তা আমরা এত লেখা লাগবে না। আমরা শুধুমাত্র টেন্স লিখি, সাবজেক্ট দেখে চিনি না, আমরা অবজেক্ট দেখেও টেন্স চিনি না। আমরা টেন্স লিখি কি দেখে বলো তো? আমরা টেন্স চিনতে পারি শুধুমাত্র ভার্ব দেখে। কি দেখে? আমরা টেন্স চিনতে পারি শুধুমাত্র ভার্ব দেখে। তাহলে অত কি লেখা লাগবে আমাদের বলো? তাহলে প্রেজেন্ট, আমি প্রেজেন্টের এই বরাবর যা লিখবো সবগুলো এর নিচে লিখবো প্রেজেন্ট, অর্থাৎ ইনডিফিনাইট। তার মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠনটা কি? সাবজেক্টের পরে কি আসে? সাবজেক্টের পরে আসে তোমার হচ্ছে কি, সাবজেক্টের পর আসে হলো, সাবজেক্টের পর আসে ভার্ব। তো আমি শুধুমাত্র আমরা টেন্স চিনি কি দেখে? আমরা টেন্স চিনি হলো শুধু ভার্ব দেখে টেন্স চিনি, ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি। তো ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস যুক্ত হয়। যদি ভার্ব 1 এর সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা আমরা কোন টেন্স চিনি? সেটা আমরা জানি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি দেখি ওই ভার্বটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভার্বের 2 নম্বর ফর্ম V2, আমরা যে ভার্বের লিস্ট পড়ি, আমরা ভার্ব লিস্ট পড়ি না, যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অর্থাৎ এটাতে আমরা কি বলি? গো। এটাতে বলি কি আমরা? গো। তারপরে আমরা লিখি কি? গো। তারপরে হচ্ছে কি লিখি? গো এর বললাম ভার্ব 1 হচ্ছে কি? গো হয়। 2 নম্বর ফর্ম কি হয়? ওয়েন্ট হয়। দেখো তোমাদেরকে বলছি যে তোমরা অনেকেই এই টপিকটা নিয়ে, আমি মনে করি যারা খুবই ভালো স্টুডেন্ট তারপরে তাদের এই রাইট ফর্ম ভার্ব নিয়ে উইকনেস আছে। হয়তো তাদের মধ্যে কেউ তোমরা কি টেন্সের স্ট্রাকচার গুলো জানো, জানলেও আরেকবার আমি রিমাইন্ড দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। 3 নম্বর ফর্মটা কি হয়? 3 নম্বর হচ্ছে গন। এটার আমরা বলি 1 নম্বর, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর ভার্ব 1 বলি, আর ওর পাস্ট ফর্ম মানে ভার্ব 2 বলি, আর 3 নম্বর হচ্ছে কি? গন। 3 নম্বরটারে বলি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যেটা, সেটারে আমরা বলি ভার্ব 3। তো আর ফিউচার ইনডিফিনাইট, যখন আমরা এই বরাবর সব কি লিখলাম, এই বরাবর আমরা লিখছি হলো ওই বক্সে লিখছি, আমরা কি লিখছি যে এখানে যদি ভার্বের কি থাকে? ভার্ব 1 থাকে অথবা ভার্ব 1 এর সাথে এস বা এস যুক্ত থাকে, সেটা আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনাইট। যখন ওই ভার্বটাই কি হয়ে যায়? ওই ভার্বটা যখন 2 নম্বর হয়ে যায়, ওই ভার্বটাকে যখন আমরা 2 নম্বরে, যখন আমরা বলি পাস্ট টেন্স, যখন ফিউচার, তখন কি হবে? ওই যে ভার্ব 1, ওই ভার্ব 1 এর আগে যদি কি হয় তোমার? শ্যাল, অথবা কি হয়? শ্যাল, উইল, অথবা ক্যান, অথবা যদি কি হয়? মে, এরপরে ভার্ব 1 যদি হয় তাহলে সেটা আমরা কি বলবো? যদি ভার্ব, সেটাকে বলা হবে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট বা প্রেজেন্ট ইনডিফিনাইট একটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু অত কথা বলবো না আমরা, যেহেতু পরে রাইট ফর্ম ভার্বের ডিরেক্ট মূল দিকে যাব। এখন আমরা এটা নিয়ে জাস্ট অল্প একটু কথা বলি, তোমাদেরকে জাস্ট অল্প কিছুক্ষণ ধারণা দেওয়ার জন্য, কারণ আমাদের এটা লাগবে। তুমি টেন্স চিনতে না পারো, রাইট ফর্ম ভার্ব পারবে না। টেন্স চিনতে না পারলে তুমি কি পারবে না? চেঞ্জিং সেন্টেন্সটাও পারবে না, অনেক সময় পারা যায় না। তোমাদের যারা ন্যারেশন সম্ভবত নাই, কমপ্লেনিং সেন্টেন্সও নাই, তো আমাদের টেন্সটা লাগে। অন্যান্য সব গ্রামারের জন্য, সব গ্রামারের প্রাণ বলা হয় কি? টেন্সকে বলা হয়। এরপরে আমরা এটা দেখি কন্টিনিউয়াস জন্য। কন্টিনিউয়াসটা কি হবে? ওই যে ভার্ব 1 এর সাথে, মনে রাখো কমন একটা ব্যাপার কি? কমন ব্যাপারটা হলো ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই মনে রাখো ভার্ব 1 এর সাথে কি হয়? ভার্ব 1 এর সাথে আইএনজি। যেটা কন্টিনিউয়াস মানে কমন যে ব্যাপারটা, যে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে কি হয়? কন্টিনিউয়াস মানে বললাম, কন্টিনিউয়াস মানে হলো ভার্ব
ওয়ান এর সাথে আইএনজি, যেটা আমাদের কমন ব্যাপার, সেটা হলো ভার্ব ওয়ান এর সাথে কি হবে আইএনজি। তাহলে ফিউচারে গিয়েও কি হয়ে যাবে, ফিউচারের সাথেও ভার্ব ওয়ান এর সাথে আইএনজি, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি। এখন আসো, এটা হলো কমন, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে ওই আইএনজির আগে যদি কি হয় এম অথবা ইজ অথবা আর আসে, তারপর কি হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওই যে ভার্বের সাথে আইএনজি এর আগে যদি কি আসে, আইএনজি এর আগে যদি ওয়াজ অথবা ওয়্যার আসে, তাহলে সেটা আমরা কি বলবো পাস্ট কন্টিনিউয়াস। ওই আইএনজি এর আগে যদি কি আসে শ্যাল বি অথবা শ্যাল বি অর উইল বি, যদি শ্যাল বি অথবা উইল বি বা ক্যান বি এরপর ভার্বের সাথে আইএনজি, তাহলে এর কমন ব্যাপার কি, তোমাকে দেখো টেন্স অনেকেই ধরলে বলতে পারে না, অনেকেই ধরলে বলতে পারে না। আজকে আমি একটা অফলাইনে স্টুডেন্ট পড়ালাম, সে ওই কোন একটা স্কুলের ফার্স্ট গার্ল, তাকে আমি ধরেছি যে টেন্সের স্ট্রাকচার ধরছি, সে পারে নাই। সে কিন্তু নাইনে পড়ে, সে ফার্স্ট গার্ল, অথচ তাকে আমি ধরলাম, সে টেন্সের স্ট্রাকচার গুলো বলতে পারলো না। অথচ মনে করো আমরা অনেকেই বলি যে আমরা পারি পরে কিন্তু আর পারি না। তোমাদের কমেন্ট গুলো একটু দেখলে মানে ভালো হবে, যে কারো কোনো কথা আছে ক্লাস শুরু হয়েছে, স্যার টেন্স জানি, হ্যাঁ অনেকেই টেন্স জানো, অনেকেই সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, হ্যালো সবাইকে, হ্যালো জান্নাত নিহারিকা, হ্যাঁ সবাইকে মেনশন দিচ্ছ, গুড। এরপরে হচ্ছে অনেকেই, আমি শুরুতেই বলছিলাম যে জান্নাতুল নিহারিকা ওয়ালাইকুম আসসালাম, সবাইকে যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বলতেছে যে আমি এগুলো জানো, আমি অল্প একটু জাস্ট ধারণা দিব, যে জানে না তার জন্য কাজে লাগবে, যে জানে তার জন্য। হ্যাঁ আমি রাইট ফ্রম ভার্ব পড়াবো, প্লিজ আমাকে একটু সময় দাও, বলতে আমাকে তোমাদের ভালোর জন্য বলতে সবার জন্য, সবাইকে নিয়েই তো আমাদের ক্লাসটা। তো আমি আরেকটু কথা বলবো এটা নিয়ে, টেন্সের এইটা নিয়ে আর 2 মিনিট কথা বলবো। তাহলে কি বললাম, যে ভার্বের ওয়ান এসে আইএনজি এর আগে যদি এম ইজ আর আসে, তাহলে সেটা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং দেখো ওই যে টেন্সের ব্যবহার আছে, তোমরা একটু প্লিজ রাইট ফ্রম ভার্ব পাওয়ার জন্য তোমাকে যে বাংলা দেখবা, টেন্সটা একটু দেখবা, বাংলায় চেনার উপায় কাকে বলে এবং স্ট্রাকচার, এবং নিচে উদাহরণ দেওয়া থাকে, নিচে উদাহরণ দেওয়া থাকে, সকল বইয়ে আছে, ওইখান থেকে জাস্ট আমি সামারাইজ করে একটু বললাম। তো দেখো এখন যে পারফেক্ট টেন্স, যেটা পারফেক্ট লাইন, অর্থাৎ এখানে আমরা লিখবো সেটা প্রেজেন্ট পারফেক্ট, পরে লিখলে আমরা পাস্ট পারফেক্ট লিখবো। তো পারফেক্ট, যদি প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে কি বলো তো, পারফেক্ট মানে মনে রেখো ভার্ব 3, পারফেক্ট মানে কি মনে রেখো ভার্ব 3, পারফেক্ট মানে হলো ভার্ব 3। ওই ভার্ব 3 এর আগে যদি ভার্ব 3 এর আগে যদি কি বসে হ্যাভ অথবা হ্যাজ বসে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। যদি ওই ভার্ব 3 এর আগে কি বসে হ্যাড বসে, সাবজেক্টের পরে হ্যাড বসে, তাহলে সেটা হলো কি, সেটা হবে পাস্ট পারফেক্ট। এবং যদি কি হয় তোমার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপর যদি ভার্ব 3 হয়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট। আমাদের এরপরে আরো আছে যে পারফেক্ট কন্টিনিউয়াস, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওটা নিয়ে আমি অল্প একটু বলবো। তবে আমাদের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এইগুলো ইউজ করা হয়, বাকি যে আরো আছে ওইগুলোর ইউজেস খুবই কম। যে সেটা হচ্ছে কি তোমার যে পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো কি, এখানেও যেহেতু কন্টিনিউয়াস বলেছে, তাহলে এখানেও কি হবে কমন ব্যাপার হবে ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস বলেছে, এই জন্য ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস, এখানেও ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, কমন ব্যাপার। তাহলে এখানে যদি কি হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি হলে আমরা সেটাতে কি বলবো, সেটা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পরে গিয়ে আরেকটা ব্যাপার, যে ফর থাকবে, ফরের পরে কি হবে, ফর বা সিন্স, এরপর একটা টাইম থাকবে, ফর বা সিন্স পরে একটা টাইম থাকবে। আর এদিকে এগিয়ে কি হবে, এদিকে গিয়ে হয়ে যাবে তোমার হ্যাড বিন, কি হবে হ্যাড বিন। এখানেও তাই ডট 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 একটু কি হবে ফর অথবা কি হবে, ফর অথবা সিন্স, পরে এখানে একটা টাইম উল্লেখ থাকবে। যদি নির্দিষ্ট টাইম হয় তাহলে কি হয় সিন্স হয়, অনির্দিষ্ট টাইম হলে কি হয় ফর হয়। এখানেও ওই ব্যাপারটাই, তাহলে কি হবে এখানে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন,
বিন পরে ভার্বের সাথে আইএনজি হলে, এগুলো তোমরা জানোই ম্যাক্সিমাম, আমাদের এইটা খুব ইউজেস কম হয়। এবং আরো বলি যে প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা কিভাবে চিনবো, যে এই ভার্ব দেখে চিনবো। এবং সাধারণত আমরা যেহেতু ভার্বটারে কানেকশন করবো, ভার্বটারে কি করব, কখনো হতে পারে আমাকে ভার্ব 1 বানাতে হচ্ছে, ভার্ব 1 এর সাথে এস বাই এস যোগ করতে হচ্ছে, অথবা ওই ভার্বের 2 নম্বর বানাতে হচ্ছে, অথবা ভার্বের সাথে আইএনজি করে তার আগে আমি যার ওয়াজ করতে হচ্ছে, কারণ তখন ওই টেন্সটা ধরতে পারতে হবে। তার এরকম কিছু শব্দ আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের কথা যদি বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের কথা যদি বলা হয়, সেই সময় দেখবা এরকম কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আমরা রাইট ফ্রম ভার্বের মধ্যে লিখে দিব, তোমরা একটু তখন তুলে নিও, যেহেতু পরে কি কথা বলাই হবে। তাহলে আমরা এইটুকু ক্রস করি, করে দেন পরের টপিকে যাই। পরের টপিকে বলছিলাম যে তোমাকে টেন্স পারতে হবে। টেন্স নিয়ে আমি জাস্ট একটু ধারণা দিলাম। তোমরা পারসন নিশ্চয়ই জানো, পারসন, এবং আরো কি জানো, নাম্বার। পারসন এবং নাম্বার চেনো। নাম্বার মানে হলো কি সংখ্যার ধারণা, নাম্বার মানে কি সংখ্যার ধারণা। এটা হলো কি সিঙ্গুলার নাম্বার হয়, আরেকটা হলো কি তোমার, আরেকটা হলো প্লুরাল নাম্বার হয়। আমরা সবাই ম্যাক্সিমাম জানি। পারসন হয় কয় প্রকার, পারসন হয় 3 প্রকার। কোনগুলো যেন, ফার্স্ট, তারপর কি সেকেন্ড, আরেকটা হলো কি তোমার থার্ড। ফার্স্ট পারসন কোনগুলো, আই, উই, এর অবজেক্টিভ ফর্ম আছে মি, আস, আর কি পজিটিভ হলো মাই, আওয়ার। আর সেকেন্ড পারসন কোনগুলো, ইউ, আর কি আরেকটা হলো ইওর। আর এই শব্দগুলো ছাড়া আল্লাহর দুনিয়ায় যত শব্দ আছে সবগুলোই কি হবে, সবগুলোই হবে এই থার্ড পারসন। তার মানে এইখানে কয়টা, 2টা 4টা 6টা, এই 8টা, এই 8টা শব্দ ছাড়া দুনিয়ায় যত শব্দ আছে সবগুলোর কি বলা হবে, সবগুলোরে বলা হবে থার্ড পারসন। তার মধ্যে থেকে যদি একটা বোঝায় তাহলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার, অনেকটি হলে প্লুরাল। এইরকম পারসনের পরে আবার ভার্বের কি হয়, ভার্বের তোমার ফর্মটা চেঞ্জ হতে পারে, বলতে হয়। ওকে, তাহলে আমরা এটা বললাম। এখন আসলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমার অল্প একটু কথা আছে, এরপর সরাসরি রাইট ফ্রম ভার্বের মধ্যে রুলসে চলে যাব। তাহলে এখন কিন্তু আমরা রাইট ফ্রম ভার্বের মূল কথায় চলে আসছি। তোমরা অনেকেই দেখলাম লাইভে প্রথম দিকে অনেকজন কমে গিয়েছে, হয়তো আমি টেন্স পড়াচ্ছি রেখে, কিন্তু তোমাদের বেসিকটার জন্য আমি টেন্স পড়াচ্ছিলাম। স্যার পার্টস অফ ইস আমরা হচ্ছে যেদিন ওই যে তোমাদের একজন কমেন্ট করছে যে লাইলাতুজ জাহান আরবি, সে বলেছেন যে স্যার পার্টস অফ স্পিচ আমাদের পড়ার দরকার অবশ্যই রাইট ফ্রম ভার্ব পড়ার আগে। এই আমরা যখন আরেকটা ক্লাস আছে, তোমরা গতদিন দেখালাম সাবজেক্টের ক্লাস করাইছিল, ওদিন তোমরা অনেকেই বলছো যে বেসিকটা পারো না দেখা তোমরা ওই ক্লাসটা বুঝো না, অনেকেই কমেন্ট করছো। তো যাই হোক, আমরা বেসিকের জন্য পার্টস অফ স্পিচটা পড়বো। যেদিন আমরা এই যে ফিল ইন দ্য গ্যাপ ফর ক্লাস এসএসসি, ফিল ইন দ্য গ্যাপ, এবং এসএসসি মানে জেএসসি তো আছে, জেএসসি বলতে ফিল ইন দ্য গ্যাপের জন্য আমরা আরেকদিন ক্লাস করব। ওই ক্লাসে বেসিক যেটুকু বেসিক লাগে তার জন্য 1 নম্বর আইটেমে যেটা আসবে, তোমাদের 1 নম্বর আইটেমে যেটা আসবে সেটার জন্য আমরা ফিল ইন দ্য গ্যাপ পড়ার সময় পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আরো পড়বো। ডিটেলস বলতে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু আমরা পড়বো। এখন হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তো আজকে হওয়ার কথা না। কে বলেন মিয়াস বলে ন্যারেশন পড়াইতে, ন্যারেশন নেই তো তোমাদের, ন্যারেশন এসএসসি তেও নাই। স্যার লেখা বোঝা যায় না, আমি সুন্দর করে লিখবো, প্লিজ টাইম দাও। আমি ওই ব্যাপারটা বলছিলাম, তো এই কারণেই যেগুলো তোমরা জানার ব্যাপার বলছিলাম, এই জন্য আমি খুব অস্পষ্ট করে দ্রুত ফাস্টলি লেখার জন্য এমন করে লিখতেছিলাম। ফেরদৌস মোবাইলে চার্জ নেই, ভাইয়া তুমি ইয়া করো, চার্জার লাগাইয়া পরে ক্লাসটা দেখো, সমস্যা নাই। এবং ওকে, আমরা ক্লাসে মনোযোগ দিই, ঠিক আছে। চেঞ্জিং সেন্টেন্স পড়ান, পড়াবো আমরা, সিকোয়েন্সলি পড়াবো আজকে। রাইট ফ্রম ভার্ব যেহেতু আসছে, এটা আমরা দেখি। হ্যাঁ, তো তোমরা এখন দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কিছুক্ষণ কথা বলবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে তোমরা দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে প্রশ্নের মধ্যে উত্তর রয়ে গেছে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, কি বলতে পারবে? যে ভার্বের সাথে কি হয়, আমাদের রাইট ফ্রম ভার্বই পড়াচ্ছি। ওকে, দেখো সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশন আছে, না, যে সাবজেক্ট অনুসারেই ভার্বটা বসে।
সেটা কি সাবজেক্টের পারসন। তাহলে এটা সংজ্ঞাটা হচ্ছে কি যেন সাবজেক্টের পারসন ও নাম্বার। তোমরা ক্লাসটা নোট করেও, আমি পরবর্তীতে নোটটা চাইতে পারি। ওকে, যে কে কে আসলে মনোযোগ ক্লাসটা করছে, কে কে মনোযোগ দিয়ে ক্লাসটা করছে সেটা দেখার জন্য আমি ক্লাসে আমি নোটটা চাইবো। তো দেখি কার, অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার সুন্দর করে লেখেন, লেখা বোঝা যায় না। তা আমিও দেখতে চাই তোমাদের মধ্যে কার হাতের লেখা কত সুন্দর। ওকে, তো সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে। আমরা জানি হলো যে সাবজেক্টের পারসন ও নাম্বার অনুসারে ভার্বের কি, ভার্বের সঠিক গঠন, ভার্বের সঠিক গঠনই হলো কি, সঠিক গঠন হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশনটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশন হচ্ছে সাবজেক্টের পারসন, প্রত্যেকটা সাবজেক্টের পারসন থাকে, সেটা কোন পারসন এবং কোন নাম্বার সেটা অনুসারে। যেমন আমরা কি করি যে এখানে যদি সি লিখি, এরপর যদি আমরা গো লিখি, তাহলে কি গো হলে এটা কারেক্ট আছে কিনা? কারেক্ট নাই। এখানে যদি আমরা উই লিখি তাহলে আমরা গো লিখি, তাহলে কোনটা কারেক্ট বলো তো ভাইয়ারা? কারেক্ট কোনটা? এই যে নিচেরটা কারেক্ট। কেন? কারণ এটা সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল। কিন্তু এখানে দেখো সি লিখছি, এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সেক্ষেত্রে এখানে কি হবে? যদি ভার্ব থাকে তাহলে ইএস যুক্ত হয়, আই ও ইউ, তারপরে এক্স এস এইচ এগুলো থাকলে ইএস যুক্ত হয়। তো সেটাই আমরা ইএস যুক্ত করলাম। তোমরা ক্লাসটা করো, এই ক্লাসটা তো রেকর্ডে থেকে যাবে, তো তোমরা পরবর্তীতে দেখতে পারবে। তো আশা করি আমরা অনেক বলতে তোমাদের যে গাইডে যে অনেকগুলো রুলস আছে, ওই রুলসটারে সামারাইজ করে আমরা পড়ার চেষ্টা করবো, ছোট করে স্বল্প পরিসরে কিভাবে শেষ করা যায়। ওকে, তো বলছিলাম কি, এইটাই তো দেখো সাবজেক্ট এটা কি, এটা কোন পারসন? থার্ড পারসন। এবং এর নাম্বারটা কি? নাম্বারটা সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার কারণে কি হয়েছে? ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আর এখানে দেখো এটা কি, এটা কোন পারসন? ফার্স্ট পারসন। এবং এটার ফার্স্ট পারসন থাকলে আমরা কি জানি? ভার্বের প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ ভার্ব ওয়ান হয়। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা, সেটা আমরা বলবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হলো, যে সাবজেক্ট সিঙ্গুলার, নিচে লিখি ধরতো না, মূল কথা হলো সাবজেক্ট সিঙ্গুলার বলতে মূলত বোঝাইছে থার্ড পারসন সিঙ্গুলারকে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হইলে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব কি হবে? ভার্বও কি হবে? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এরপরে মূল কথা তোমরা এটা লিখে নাও। এবং সাবজেক্ট যদি কি হয়? সাবজেক্ট প্লুরাল, তাহলে কি হবে? সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বও কি হবে? ভার্বও প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল। তো সাবজেক্ট প্লুরাল বলতে কি বোঝাইছে? প্লুরাল বলতে আমরা জানি, দেখো উই হচ্ছে কি প্লুরাল, ইউ সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। কিন্তু আমরা সাবজেক্ট প্লুরাল বলতে আমরা একের অধিক জনকে বোঝাই, কিন্তু ভার্বের এই যে ভার্ব প্লুরাল বলতে আমরা বুঝি ভার্বের ওয়ান। ভার্ব প্লুরাল মানে কি? ভার্ব ওয়ান। আর ভার্ব সিঙ্গুলার মানে যে সকল ভার্বের শেষে কি থাকে? এস বা ইএস যুক্ত থাকে। ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত থাকে, সেই ভার্বগুলোরে কি বলা হয়? সেইগুলোরে বলা হয় সিঙ্গুলার। কি বলা হয়? সেগুলোরে সিঙ্গুলার ভার্ব বলা হয়। তাহলে মনে রেখো, সিঙ্গুলার ভার্ব মানে কি? যেই ভার্বের সাথে এস থাকে। তাহলে আমরা জানি কি, সিঙ্গুলারে প্রথমে এস, তাহলে ভার্বের সাথে এস মানেই হলো তার সাবজেক্টটা কি হওয়া? সিঙ্গুলার হওয়া। সিঙ্গুলার মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট প্লুরাল মানে কি বললাম? এখানে আমরা আই কে কাউন্ট করব। কেন? কারণ আই এর পরে ভার্ব ওয়ান বসে। যেহেতু ভার্ব ওয়ান মানে আমরা বলছি কি, জাস্ট মনে রাখার জন্য। বইয়ে কিন্তু বলা নাই যে আই প্লুরাল, জাস্ট আমরা সহজে মনে রাখার জন্য বলতেছি আই কে প্লুরাল ধরলাম। তাহলে আই হচ্ছে কি প্লুরাল হবে, কারণ আই এর পরে ভার্ব ওয়ান হয়। যেমন কি বলছিলাম, আই গো হয়, কিন্তু হি বললে কি হবে? হি বললে হবে হি গোজ।
কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখন যদি আমি লিখতাম যে দা বয়, তখন গোজ হইতো, রহিম গোজ হইতো, কিন্তু আই বললে কি হবে, গোই হবে, কারণ আইকে আমরা কি বলছি, প্লুরাল হিসেবে কাউন্ট করছি। আই, ইউ এবং আরো কি আছে, দে, এবং মনে রেখো যে কোনো প্লুরাল মানে একের অধিক হইলেই আমরা তখন সেটারে প্লুরাল সাবজেক্ট কাউন্ট করব। কি করব, প্লুরাল সাবজেক্ট কাউন্ট করব। আর প্লুরাল সাবজেক্ট হইলেই কি হবে, ভার্ব ওয়ান হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার মানে হলো এই শব্দগুলো ছাড়া বললাম যে কোনো প্লুরাল মানে কি, যে কোনো প্লুরাল মানে সেটা নিয়েও বলবো, যে কোনো প্লুরাল মানে একের অধিক যদি হয় সেক্ষেত্রে সেটা তো প্লুরাল হইলে সে থার্ড পারসন হোক আর যে পারসনই হোক, প্লুরাল হইলে ভার্ব ওয়ান হবে। সেটা কি হবে, ভার্ব ওয়ান। থার্ড পারসন সিঙ্গুলার বলছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার বলছিলাম কি কোনগুলো, এই শব্দগুলো ছাড়া দুনিয়ায় যত শব্দ আছে সবগুলোই সিঙ্গুলার। যেমনটা এখানে লিখছিলাম। এছাড়া আমরা যদি এরকম লিখি দা উইমেন, এরকম লিখলাম যে, তাহলে এখানে আমরা মনে করো ব্র্যাকেটে কি দেওয়া আছে, ওয়ার্ক দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে দা বয়েজ ড্যাশ কি দেওয়া আছে, ব্র্যাকেটে প্লে দেওয়া আছে। তাহলে দা বয়েজ এর পর কি হবে বলতো, দা বয়েজটা প্লুরাল, কি থার্ড পারসন প্লুরাল। এরপরে কি ভার্বটা কি হবে, ভার্বটা হবে আছে কি প্লে। আর দা উইমেন কয়জন, একজন মহিলাকে বলেছে, সেটা কি হবে তাহলে ওয়ার্কস হবে। কি হবে, ওয়ার্কস হবে। ঠিক আছে, হচ্ছে দেখছেন ক্লাসটা, দেখছেন নাকি? না আচ্ছা স্যার, সমস্যা নাই। ওই যে মানে প্রান্তর মতো মাঝখানে ব্রেক হয়ে যায় কিনা, ওকে। এইটার সবাই তো একই কথা। ওকে, তাহলে তোমরা এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাটা বুঝতে পারছো। তাহলে তোমরা নিশ্চয়ই সাবজেক্টটা ধরতে পারবা। তাহলে সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্ব বসাতে হবে। সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা কি বলছিলাম, যে সাবজেক্ট মূল কথা কি বলছিলাম, যে সাবজেক্টের পার্সোনাল, এই যে পার্সন, সাবজেক্টের পার্সন, কি বলছিলাম, সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুসারে ভার্বের কারেকশন। তো ভার্বের কারেকশনটা কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। এই ব্যাপারটা জাস্ট মাথায় রাখো। এবং যখন তুমি কারেকশন করবা, যখন তুমি রাইট ফ্রম ভার্ব করবা, তখন কি করতে হবে তোমাকে, তুমি যে রুলস ধরে সাবজেক্টটা দেখবা, টেন্সটা ধরতে হবে। টেন্স বলতে ওই প্যাসেজটা তোমাদের যেহেতু প্যাসেজ আকারে আসে, তোমাদের তো প্যাসেজ আকারে আসে, তাহলে বুঝতে হবে যে প্যাসেজটা কি, যে কোন টেন্সে আছে। তোমাদের যে সিয়াম হোসেন কমেন্ট করছে যে আমাদের প্যাসেজে রাইট ফর্ম অফ ভার্ব প্রবলেম। হ্যাঁ ভাই, তুমি যদি নর্মাল রুলস গুলো না জানো, আমি তো রুলস দেওয়ার সময় তো আর প্যাসেজ আকারে দিতে পারবো না, আমাদেরকে নর্মালি একটা সেন্টেন্স ওয়াইজ দিতে হবে। মানে এইভাবে আমি দিব, যখন তুমি এক্সারসাইজ করবে তখন তোমাকে কি করতে হবে, এই যে মিনিংটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলি রাইট ফ্রম ভার্বের রুলস জানার থেকে তোমার বেশি ইম্পর্টেন্ট হলো মিনিংটা জানা। কারণ আমি যে রুলস গুলো পড়াবো, তুমি আশা করি রুলস গুলো মুখস্থ করবে। তুমি যদি মিনিং করতে না পারো, ওই যে ভাই কি দেখো বক্স থেকে, এই বক্স থেকে তোমাকে কি করতে হবে, বক্স থেকে তুমি খুঁজে নিয়ে আসতে পারবে না। এখানে একটা দেওয়া আছে, তো এগুলো তো সিকোয়েন্সে দেওয়া থাকে না, যে এখানে যে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বটা এটা এ নাম্বার, এটা বি নাম্বার, এটা সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এরকম ভাবে তো দেওয়া নাই। এটা হতে পারে এ নাম্বার, এটা হতে পারে বি নাম্বার, এটা হতে পারে ডি নাম্বার, এটা হতে পারে এফ নাম্বার, যে কোনো একটা হতে পারে। তো ওই যে কোনটা যে কোথায় হবে, সেটার জন্যই তোমাকে মিনিং জানা লাগবে, মাস্ট। আর কোনো নিয়মে লাগুক না বা না লাগুক, এখানে তোমাকে মিনিং জানতে হবে। এখন মিনিং জানলেও তো শুধু হচ্ছে না, তোমাকে রুলসটাও জানতে হবে। এই জন্য রুলস জানানোর জন্য আমি আছি। এবং কিছু রুলস আছে যে রুলসগুলোতে খুব বেশি মিনিং হয়তো লাগবে না, তারপরেও আমাদের তো মনে করো কি রিপ্লাই দেখি। তারপরে হচ্ছে এটা কি আমরা রাইট ফ্রম ভার্বের জন্য পড়তেছি। আমি সবার কমেন্টগুলো এক পলকে একটু দেখে নিই। তারপর হচ্ছে সবাই একটু কমেন্ট কম করো প্লিজ।
হ্যাঁ, দরকার ছাড়া কমেন্ট খুব বেশি দরকার নাই, যেটুকু যার যেটুকু বলার প্রয়োজন ওইটুকুই বলো। ওকে, লেখা বুঝি না। হ্যাঁ, আমি লেখা লেখা তো বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে, একটু একটু বুঝতে হবে, কারণ আমাদের লাইভ ক্লাস তো, এখানে আমি সুন্দর করে ধরে ধরে লিখি, তাহলে তো অনেক সময়টা লাগবে। হ্যাঁ, তোমরা প্লিজ একটু, যদি একটু এলোমেলো হয়ও তাহলে একটু বুঝে নাও, আমাদের হয়তো নেট প্রবলেম একটু পড়তেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরের কথায় যাই। তাহলে এই যে মূল কথাটা, এটা একটু মনে রেখো যে কি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, কোন কোন ক্ষেত্রে সিঙ্গুলার হয়, কোন কোন ক্ষেত্রে সিঙ্গুলার হয় আমি একটু বলবো। যে দেখো, অনেকগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আলাদা করে কতগুলো রুলস আছে, সেই রুলসটা একটু মনে রাখো। যে কি একটা কি আছে, দেখো একটা নাউন আছে, এরপর কি আছে, অফ আছে, পরে কি আছে, পরে নাউন আছে, এইখানে যে পরে ভার্বটা বসবে, এটা একটু বলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে। এখানে যে ভার্বটা বসবে, এই রুলসটায় অনেকটা, এই যে এই ফর্মটায় অনেকগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে, কারণ এখানে আমরা তো ভার্ব বসাবো, তাই না? এই ভার্বটা কোন সাবজেক্ট অনুসারে হবে, তো আমরা এটারে সাবজেক্ট মনে করতে পারি, অনেক সময় এটারে মনে করতে পারি। তো এইভাবে থাকলে সাধারণত দেখা যায় এই সাবজেক্টে কি হয়, এটা প্লুরাল হয়, অথবা এটা প্লুরাল ছাড়া এটা কি হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে। তাহলে অফের মনে রেখো, যদি এই ফর্মে থাকে, কোন ফর্মে, এই ফর্মেটে থাকে, তাহলে অফের আগে যে নাউনটা থাকে, মনে রেখো, অফের আগে যে নাউনটা থাকে, অফের আগে যে নাউনটা থাকে, এইটা অনুসারে কি হবে, ভার্ব বসবে, এইটা অনুসারে ভার্ব বসবে। কোনটা অনুসারে ভার্ব বসবে, অফের আগে অনুসারে। অফের আগে যে নাউন থাকবে, তাহলে লিখে লিখতে পারো যে নাউন প্লাস অফ প্লাস, এভাবে লিখতে পারো, নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে প্রথম নাউন অনুসারে ভার্ব বসবে। তাহলে এই ভার্বটা, এখানে যে ভার্বটা বসাবো কি অনুসারে, এই নাউন অনুসারে ভার্ব বসাবো, এই নাউন অনুসারে কি করব, ভার্ব বসাবো। ওকে, তাহলে রাইট ফর্ম ভার্বের মধ্যে আমরা যাই, গেলে দেখি যে প্লিজ তোমরা নোট ডাউন করে রাখো, নোট ডাউন করে রাখো। তাহলে আমরা বলছিলাম কয়েকটা রুলস দিয়ে আমরা শেষ করব। তো রাইট ফর্ম ভার্বের অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কতগুলো কথা বলেছি, ওইগুলো মনে করো রুলস ছাড়া বাইরের কথা, ওইগুলো বেসিক কথাবার্তা। এখন আসো যে রুলস 1 এর মধ্যে আমরা দেখি যে কি ভার্ব 1 নিয়ে আমরা কিছু কথা বলবো। 3 ক্ষেত্রে কি হয়, 3 ক্ষেত্রে ভার্ব 1 হয়। ভার্ব 1 মানে কি, ওই যে ভার্বের, তোমাদের কিন্তু আরো কতগুলো বিষয় জানতে হবে, ভার্বের লিস্টগুলো জানতে হবে, যে এই ভার্বের এই ফর্ম হয়, ফার্স্ট ফর্ম এটা, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা, পাস্ট ফর্ম এটা, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। ওকে ওকে, অনেকেই কমেন্ট করছে যে অনেকের অনেক বিষয়ে প্রবলেম। হ্যাঁ, লেখা কিছুই বুঝো না, আমি এখন থেকে ক্লিয়ার করে লিখবো। ঠিক আছে গা, ওকে, আমি লেখা এখন স্পষ্ট করে লিখবো। তো মনে রাখো যে এই যে ভার্বের যে 1 হয়, ভার্ব 1 হয় কয়গুলো ক্ষেত্রে, আমি লিখছি যে 3 ক্ষেত্রে ভার্ব 1 হয়। তো ক্ষেত্রগুলো কি একটু দেখো, ক্ষেত্রগুলো হচ্ছে কি, প্রিপজিশন 2 আছে, 2 এর পরে কি হয়, ভার্বের 1 হয়, প্রিপজিশনের পরে, প্রিপজিশন 2 এর পরে ভার্ব 1 হয়। এবার আর কোথায় ভার্ব 1 হয়, তোমরা নিশ্চয়ই মডাল অক্সিলারি চিনো। রাইট ফর্ম ভার্ব নিয়ে কথা বলতে গেলে আসলে ভার্ব নিয়ে অনেক কথা বলতে হয়, তোমরা অনেকে ভার্ব কিন্তু চেনো না, অনেকে আবার মডাল চিনো কিনা, আশা করি চিনো তোমরা, কারণ আমরা দেখছি আমাদের পেজে যারা আসো এরা সবাই ভালো স্টুডেন্ট। ম্যাক্সিমাম দেখা যায় যে বিভিন্ন স্কুলের এদের রুল 1, 2, 5 এর মধ্যেই আছে। তো সে মডাল যদি না চিনো তাহলে রুল নিশ্চয়ই তোমার এক হয় নাই, তো নিশ্চয়ই আমি ধরে নিব তোমরা এগুলো জানো। তো মডালের পর কি হয়, মডাল বলতে মডাল অক্সিলারি। তো মডাল বলতে আমি বলছিলাম মডাল, তো মডাল অক্সিলারি পর কি হয়, সরি ভার্ব 1 হয়, আমরা বলছিলাম ভার্ব 1 এর কথা। মডাল অক্সিলারি পরে কি হয়, তো মডাল অক্সিলারি পরে কি যে ভার্বটা আছে সেটা কি হবে, ভার্ব 1 হবে। এবং আরেকটা ক্ষেত্রে ভার্ব 1 হয় কখন, যদি সেটা কি হয়, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্ট যখন কে হয়, সাবজেক্ট আই, উই, ইউ, দে এবং এনি প্লুরাল, যে কোনো প্লুরাল হলেই কি হবে, এরপর
ভার্ব 1 হয়। তাহলে আমরা জানলাম যে ভার্ব 1 হয় কতগুলো ক্ষেত্রে, ভার্ব 1 হয় হচ্ছে যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যখন আই হয়, উই হয়, ইউ হয়, দে হয় এবং যে কোনো প্লুরাল হয়, যে কোনো প্লুরাল বলতে একের চেয়ে অনেকজন, এবং মডেল অক্সিলারি যদি মডেল অক্সিলারি বলতে শ্যাল উইল ক্যান কুড মে মাইট, তোমরা মডেল অক্সিলারি চিনো তো, চিনো না? শ্যাল উইল ক্যান কুড মে মাইট উড শুড ওট টু নিড দেয়ার ইউজ টু, এগুলোর পর কি হয়, এগুলোর পর ভার্ব 1 হয়, এগুলোর পরে ভার্ব 1 হয়। তাহলে যদি দেখো যে তোমার যে গ্যাপটা আছে, শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের আগে টু আছে, এই শূন্যস্থানের আগে কি আছে, এই শূন্যস্থানের আগে টু আছে, তাহলে তোমার ওই ভার্বটা কি হবে, ওই যে তুমি মিনিং অনুসারে যে ভার্বটা নিয়ে আসবা, ওই ভার্বটার আর কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে আমরা যে রুলসটা পড়তেছি, এই রুলসটাতে কি হয়, তোমাকে ভার্বের কোনো চেঞ্জ করা লাগবে না, ভার্বের কি কোনো চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, আমি আরেকবার বুঝাবো, অনেকেই বুঝো নাই। আমরা বলতেছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কখন, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কখন, তুমি যে বক্স থেকে যে ভার্বটা নিয়ে আসবে, ওই ভার্বটারে সবসময় কি করা লাগে না, চেঞ্জ করা লাগে না। যা আছে যেমনটা নিয়ে আসছো তুমি জাস্ট ওটারে কপি করে নিয়ে পেস্ট করে দিবে, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবে, মানে যেমনটা ছিল অমনি রেখে দিবে। কখন স্যার কিছু বুঝি না, আমিও বুঝো নাই। লাইলাতুস, আচ্ছা আমি যারা বুঝাচ্ছি, আমি আরেকবার বলতেছি, তোমরা প্লিজ আরেকবার দেখো। হ্যাঁ, বলছিলাম রোল নাম্বার 1-এ বললাম তিনটা ক্ষেত্রে, তিন সময়, এইটা বললাম 1 নম্বর ক্ষেত্র, এটা 2 নম্বর ক্ষেত্র, এটা 3 নম্বর ক্ষেত্র। এই ক্ষেত্রগুলোতে কি হয়, ভার্বের, তাহলে আমাকে মনে হয় একটু বিস্তারিত লিখতে হবে। আমি বুঝতে পারছি যে 2 এর পর কি হয়, আমি প্লাস দিয়েছিলাম, 2 এর পরে ভার্ব 1 হয়, এরপরে বলছিলাম কি মডেল অক্সিলারি, আবার প্লাস দিলাম, মডেল অক্সিলারি এরপর দেখো, মডেল অক্সিলারির পর ভার্ব 1 হয়, ভার্ব 1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবং 3 নম্বরটা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি আই হয়, উই হয়, ইউ হয় এবং দে হয়, এবং যে কোনো প্লুরাল যদি হয়, যে কোনো প্লুরালের পরে কি হয়, যে কোনো প্লুরালের পরে ভার্ব 1 হয়। তার মানে হলো মিনিং অনুসারে তুমি যে ভার্বটা নিয়ে আসবে, ওই ভার্বটার কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে এই যে অনেকে নাউন প্লাস নাউন এইটা বুঝো নাই, আমি একটু পরে বুঝাবো, প্লিজ একটু পরে বুঝাবো, যেহেতু এই ব্যাপারটা বলছি, তো তুমি এই ব্যাপারটা পরে বুঝাই। এই ব্যাপারটা বলতে এখান থেকে আরো দু একটা রুলস আসবে। তো কি বলছিলাম, প্রিপজিশন 2, আমি বলবো, এটা মাথায় থাকলো ওই লিখি, আচ্ছা মাথায় থাকলো, সমস্যা নাই। যে কি বললাম, প্রিপজিশন 2 এর পরে ভার্ব 1 হয়, প্রিপজিশন 2 এর পরে কি হয়, প্রিপজিশন 2 এর পরে ভার্ব 1 হয়, প্রিপজিশন 2 এর পরে কি হয়, ভার্ব 1 হয়, এবং মডেল অক্সিলারি এর পরে ভার্ব 1 হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যখন কে হয়, সাবজেক্ট কে হয়, আই হয়, উই হয়, ইউ হয়, দে হয়, এবং যে কোনো প্লুরাল যদি হয় এরপরে ভার্ব 1 হয়। তোমরা কি বুঝতেছো? প্লিজ কমেন্টে জানাও বুঝতেছো কিনা। তারপর আমি নতুন রুলসে যাবো। আমি এগুলোর একটা উদাহরণ দিই, দিব, তোমরা একটা উদাহরণটা দেখলে আরো বুঝবা। এটা আমি রেখেই উদাহরণ দিতেছি। দেখো, প্রথম রুলস অনুসারে উদাহরণ দিলাম, যে একটা উদাহরণ দিয়ে এরকম, যে ফাদার ওয়ান্টস টু ড্যাশ ব্র্যাকেট, আমি ব্র্যাকেটে লিখে দিলাম, আমি এক্সাম্পল দিতেছি, ব্র্যাকেটে লিখলাম, মানে মনে করো এইটা হলো তোমাদের বক্সে দেওয়া আছে, কোথায় আছে, বক্সে দেওয়া আছে, বক্স থেকে তুমি এখানে নিয়ে আসছো। এখন আমি তার একটার জন্য বক্স করতে পারি না, তো হেল্প ওয়ান্টস টু হেল্প দা
হেল্প দ্য পোর। আসলে আমার হ্যান্ড রাইটিং একটু খারাপ, তুমি একটু কষ্ট করে বুঝো। তো দেখো কি আছে এখানে, টু আছে না, কি আছে, টু আছে এখানে, কি আছে, টু আছে। তোমরা যে জানবে কমেন্টে বলো আনসারটা। এই যে ব্র্যাকেটে কি আছে এখানে দেখো, ব্র্যাকেটে সবসময় ভার্ব ওয়ান থাকবে, ব্র্যাকেটে মনে রেখো সবসময় কি থাকবে, ভার্ব ওয়ান থাকবে। তুমি যখন করবা, আমরা যখন প্র্যাকটিস ক্লাসে আমরা এটা পড়ার সময় তোমরা বুঝে যাবে। ক্লাস 8 এবং যারা 10 আপকামিং এক্সামের যারা ক্যান্ডিডেট তাদের জন্য। তো কি বলা হলো, টু এর পরে ভার্ব ওয়ান হবে, তাহলে হেল্প আছে, তাহলে হেল্পটা কি হবে এখানে, হেল্পের আমরা কি লিখবো, যা আছে তাই, যা আছে কি করব, যা আছে তাই বসাই দিব। তাহলে কি হবে বললাম, টু থাকার কারণে এখানে, টু থাকার কারণে আমরা যা আছে তাই তাই কি করব, আমরা বসায় দিব। ওকে, তারপর দেখো মডেল অক্সিলারি কথা বলছিলাম, এখন তোমরা মডেল অক্সিলারি চিনো কিনা, ওই যে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, ওড, টু, এইগুলো। হ্যাঁ, এইগুলো। তাহলে আমরা কমেন্ট দেখলাম একটুখানি। এরপরে দেখো যে she will মডেল অক্সিলারি আছে, she will dash buy a new ড্রেস। তাহলে এখন দেখো, তাহলে এখন কি হবে, এখন হলো আমরা এখানে দেখো কি আছে, মডেল অক্সিলারি আছে না, উইল। তারপর এরপর তাহলে যে ভার্বটা বসাবো, এরপর যে ভার্বটা বসাবো সেটা কি ভার্ব হবে, তাহলে সি এর পরে দেখো মডেল অক্সিলারি কি আছে, উইল আছে, উইল। আমরা জানি মডেল অক্সিলারি কোনগুলো, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট। যদিও আমি তিনটা লিখছি এখানে, কিন্তু তিনটা রুলস, একটার মধ্যে এসে পড়ছে তিনটা রুলস, একটার মধ্যে এসে পড়ছে তিনটা রুলস। আমি এভাবে শর্ট করে করে পড়াবো। তাহলে বাই আছে কি এখানে, বাই বসবে। কেন বাই বসলো, কারণ হচ্ছে মডেল অক্সিলারির পর। এবং দেখো আমি আরেকটা লিখবো, আরেকটা উদাহরণ দিই, এটা কি বুঝতে পারছো, মডেলের পরে বসছে এখানে, টু এর পরে বসছে দেখে ভার্ব ওয়ান, এখানে উইল মডেলের পরে দেখে তাই। তা আমি আরেকটা লিখলাম যে কি, দ্য স্টুডেন্টস ড্যাশ, লিখলাম গো টু স্কুল ডেইলি, ডেইলি বানানে একটা এল হবে। তাহলে দেখো কি আছে, এটা কোন টেন্স, আমরা জানি কোন সেন্টেন্সে যদি সাধারণ কাজ করা বোঝায়, নিয়মিত করা বোঝায় বা অভ্যাসগত করা বোঝায়, তাহলে কি হবে, অভ্যাসগত করা বোঝালে সেখানে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে আমরা কি বসাবো, গো বসাবো। কি বসাবো, গো বসাবো। কেন, কারণ সাবজেক্টটা প্লুরাল এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তিনটার উদাহরণই দিলাম, তোমরা না বুঝলে কমেন্ট করো। তাহলে এর সাথে মিলাই আমি আরেকটু কথা বলি। দুই নম্বর রুলস দেখো, দুই নম্বর রুলসে বলছিলাম যে কি, দুই নম্বর এখনো বলি নাই, আমি বলবো। দুই নম্বর রুলসে দেখো, দুই নম্বর রুলস হলো কি, যে খুবই সহজ একটা রুলস, খুবই সহজ একটা রুলস, প্রিপজিশন। তোমরা প্রিপজিশন চিনো, প্রিপজিশন এর পরে কি হয়, প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে ওই ভার্ব ওয়ান এর সাথে কি করতে হবে, তোমাকে আইএনজি বসাতে হবে। তাহলে কি হয়, প্রিপজিশনের পরে, তাহলে প্রিপজিশনের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়, প্রিপজিশনের পরে কি হয়, ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, এটাও খুব বেশি বেশি আসে, যেগুলো আসলে বেশি বেশি আসে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তাহলে প্রিপজিশন চিনো তো তোমরা, প্রিপজিশন চিনো, ইন, প্রিপজিশন কোনগুলো, ফর, প্রিপজিশন কোনগুলো, প্রিপজিশন এট, প্রিপজিশন বাই, আরো প্রিপজিশন কি আছে, উইথ, প্রিপজিশন কি আছে, অন, প্রিপজিশন কি আছে, ওভার, প্রিপজিশন কি আছে, আপ, ইটিসি। তোমার ইটিসি ভেবে না যে প্রিপজিশন, ওটা হলো ইত্যাদি এটসেট্রা। তাহলে এইগুলো আরো আছে, আরো আছে, আরো আছে, আমি জাস্ট এইগুলো লিখলাম। হ্যাঁ, ইন, ফর, বাই, এট, তারপরে কি জন আছে, এবং বিটুইন, আফটার, বিফোর, তারপর টিল, আনটিল, এই যে এরকম অনেকগুলো প্রিপজিশন আছে। এইগুলোর পরে যদি কি হয়, ভার্ব চলে আসে, তাহলে কি করবে, আইএনজি বসবে। যেমন দেখো যে দ্য টিম হ্যাঁ ওয়েন্ট টু অ্যাব্রোড, অ্যাব্রোড মানে কি, বিদেশ। তার মানে বললাম বিদেশে গিয়েছিল, ফর ড্যাশ প্লে দেওয়া আছে, এ টুর্নামেন্ট। তো দেখো এই যে গ্যাপ, যেটা এই গ্যাপে দেখো, এই গ্যাপে কি আছে, প্রিপজিশন ফর আছে, প্রিপজিশন কি আছে, প্রিপজিশন মোবাইল হাতে রাখি,
প্রিপজিশন ফর আছে, কি আছে প্রিপজিশন ফর আছে, তাহলে কি হবে দেখো ওই যে প্লের সাথে কি হয়ে যাবে, তাহলে আমরা বললাম এই রুলসটা কি প্রিপজিশনের পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয়, এজন্য কি হলো এটা হলো প্রিপজিশন কি হবে, প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের বেস ফর্ম এস বাই এর যুক্ত হয় না, কিন্তু প্রেজেন্ট ফর্ম কি শুধু বেসিক এগুলো আসলে সবাই পারে না, সবাই এগুলো পারে না। আমি রাইট ফর্ম ভার্বের মুলস রুলসগুলো বলতেছি, এটা সবার জন্যই, সকল শ্রেণীর ক্লাস সকল ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলো, তাহলে ব্যতিক্রম কি বলো, একটু আগে আমরা পড়ে আসলাম, একটু আগে কি পড়ে আসলাম, ব্যতিক্রম যেটা সেটা হলো কি, ব্যতিক্রম হচ্ছে কি টু, তাহলে টু এর পর কি হয় ভার্ব ওয়ান হয়, মনে রেখো টু এর পর কি হয় ভার্ব ওয়ান, টু একটা কিন্তু প্রিপজিশন, তাহলে এই লিস্টের মধ্যে কিন্তু টু পড়তো, টু কে আমরা তাহলে আপাতত প্রিপজিশন ধরলাম না, কারণ টু কিন্তু প্রিপজিশন, এটাকে বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, তবু বলতেছি যে টু এর পর কি হয় ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, তাহলে টু এর পর কি হয় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এটা হলো ব্যতিক্রম। তাহলে মনে রাখো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সব সময় আবার হয় না, তাহলে কি আমরা এর সাথে আরেকটু মনে রাখো যে কিন্তু কি বললাম যে টু এর পূর্বে, টু এর পরে আবার ভার্বের সাথে আইএনজিও হয়, টু এর পরে ভার্বের সাথে কিন্তু কি হয় আইএনজিও হতে পারে, টু এর পরে ভার্বের আইএনজিও হতে পারে, ভার্বের সাথে আইএনজিও হতে পারে, কোন সময় হয় সেটা একটু দেখি যে, কিন্তু টু এর পূর্বে যদি কি হয়, টু এর পূর্বে কিছু শব্দ থাকলে বা কিছু বলতে আমরা নিচে লিখবো, তো তাহলে আমি এভাবে লিখি যে টু এর পূর্বে নিম্নোক্ত শব্দগুলো থাকলে কি হয় ভার্ব ওয়ান প্লাস কি হবে আইএনজি হবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে, কখন আইএনজি হবে তাহলে টু এর পরে, টু এর আগে, টু এর পূর্বে যদি কিছু শব্দ থাকে, টু এর পূর্বে যদি কিছু শব্দ থাকে তাহলে এই শব্দগুলো তোমাকে জানতে হবে, এই শব্দগুলো তোমাকে জানতে হবে, এই শব্দগুলো জানতে হবে, শব্দগুলো কি এই যে আমি লিখতেছি দেখো, এই রুলসগুলো এই শব্দগুলো খুব আসে, উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু এর পর যদি ভার্বের কোন ফর্ম আসে, ভার্বের ওয়ান ফর্ম আসে, তাহলে ওই ওয়ানের সাথে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে, এই কয়টা ছাড়া আমি যেগুলো লিখবো এখন, এই কয়টা ছাড়া আর যত শব্দ আছে সব শব্দে যদি এরপর টু থাকে তখন ভার্বের বেস ফর্মটা বসবে, তাহলে কি বসবে লুক ফরওয়ার্ড টু, তারপরে হলো তোমার অ্যাডিক্টেড টু, তারপর হলো তোমার অ্যাকাস্টম টু, এরপর হলো তোমার গেট ইউজড টু, এই দেখো আমি এটা নিয়ে বলবো একটু, দেখো যে আর যদি কি থাকে বি ইউজড টু, তাহলে এখানে যে শব্দগুলো লিখলাম এই শব্দগুলোই বেশি আসে সচরাচর। এরপর তাহলে দেখো যে এই টু, যতগুলো টু লিখছি, এই যে টু এর আগে দেখো কিছু শব্দ আছে, টু এর আগে এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো থাকে, তাহলে সেই সকল টু এর পরে যে ভার্ব আসবে এর সাথে কি করবো আমরা আইএনজি যোগ করে দিব। আর একটু কথা বলি, যদি শুধু ইউজ টু থাকে, কি থাকে শুধু ইউজ টু থাকে, শুধু যদি ইউজ টু থাকে আমি লিখছি কিন্তু be used to মানে কি am used to, are used to, was used to, were used to, be a verb, যেগুলো be verb আছে am is or was were, am is or was were, এইগুলোর কি বললাম, তাহলে be এর পরে যদি used to থাকে তখন আমরা এই সবগুলোর পর কি করব ভার্ব ওয়ান এর সাথে কি করে দিব আইএনজি করে দিব। কিন্তু যদি এই ইউজ টু গেট ইউজ টু আর বি ইউজ টু, এটাকে গেট আর বি ভার্ব মানে কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো যদি না থাকে তখন কিন্তু ভার্ব ওয়ান। তাহলে কি বলছিলাম, শুধু যদি কি থাকে, শুধু ইউজ টু থাকে তখন সেটা কি হিসেবে কাজ করে, তখন কিন্তু ভার্ব ওয়ান। তাহলে ইউজ টু এর আগে যদি বি বা গেট না থাকে তখন আমরা ভার্ব ওয়ান দেব, তখন ওই ইউজ টুটা কি হিসেবে কাজ করবে, শুধু মডেল অক্সিলারি হিসেবে কাজ করবে। যখন আমরা শ্যাল উইল ক্যান মে বসাই যেভাবে বসে, এই ইউজ টু এর ক্ষেত্রেও সেভাবেই বসে। তো তোমরা এই টু এইগুলো নোট করে নাও, মুখস্থ করে নাও।
ওকে, তাহলে আমরা দেখছিলাম যে ভার্বের প্রথমে বললাম ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্ম কার কার পরে হয়, টু এর পরে হয়, মডেলের পরে হয়, আর প্রেজেন্ট ইনডিফিনাইটের সাবজেক্ট আই উই ইউ দে এইগুলোর পরে হয়। এবং পরে আরেকটা রুলস বললাম যে কি প্রি পজিশনের পরে, যে কোনো প্রি পজিশনের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম বসে, শুধুমাত্র টু ছাড়া। পরে এসে আবার বলা হলো কি, পরে এসে বলা হলো যে টু এর পরেও ভার্বের আইএনজি হয়, যে ওই টু এর পূর্বে যদি কি থাকে, এই নিচের এই শব্দগুলো থাকে, কোন শব্দগুলো, এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, এইগুলো যদি থাকে তখন কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো এই কারণে তোমাকে কি করতে হবে, তুমি ওই যে আগের রুল যদি মনে রাখো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তখন যদি এই শুধুই টু দেখে তুমি কি করছো, শুধুই টু দেখে তোমরা যদি ভার্বের ওই বেস ফর্মটাই বসায় দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ টু এর আগে কি আছে, টু এর আগে এই যে এই অংশটুকু আছে, উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু, এগুলো আছে, এগুলো তোমাকে কি করতে হবে, মনে রেখে দিতে হবে। ওকে, ওকে, তাহলে পরের পেজে যাই। পরের পেজটা হচ্ছে এরকম, কেউ একজন বলছিল যে, কয়েকজন বলছিল যে একটা রুলস বুঝতে পারে নাই, সেটা হলো এরকম ছিল, সেটা আমি নিয়ে আরেকটু বলি। নাউন অফ নাউন যদি এটা থাকে, বলছিলাম এরপরে যে ভার্বটা বসে, এরপরে যে ভার্বটা বসে সেটা কি অনুসারে বসে, অফের পূর্বের নাউন অনুসারে বসে। তার মানে হলো, যে বুঝছো না এই রুলসটা তার জন্য, তার মানে হলো এই নাউনটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, এই নাউনটা প্লুরাল থাকলে ওই ভার্বটা প্লুরাল। তাহলে আমি একটু বলি, দেখো one of the students one of my friends, দেখো ড্যাশ, তাহলে মনে করো বক্সে কি ছিল, লিভ এই ভার্বটা ছিল, ইন ইউএসএ। তাহলে আমার একজন, এখানে দেখো যে ভার্বটা আমরা বসাবো, এটা ধরে নাও এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা ধরে নাও প্রেজেন্ট টেন্স। তো দেখো এখানে অফ আছে, এখানে একটা সাবজেক্ট আছে, পরে আরেকটা সাবজেক্ট। তো আমরা কি করি, আমরা দেখি যে গ্যাপের আগে, আমরা কি দেখি, গ্যাপের আগে দেখো ওই যে শূন্যস্থানের আগে এইটুকুরে আমরা সাবজেক্ট কাউন্ট করি। তো এইটুকু সাবজেক্টের অংশ বা পুরোটুকু সাবজেক্ট, কিন্তু ভার্বটা কাউন্ট করা হবে হেড ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড হচ্ছে অফের আগেরটা, এই অফের আগেরটা হচ্ছে হেড ওয়ার্ড, অফের আগেরটা হচ্ছে হেড ওয়ার্ড। তো ওয়ানটা কিন্তু দেখো কি সিঙ্গুলার, ওয়ান মানে কয়জন, একজন, কিন্তু মাই ফ্রেন্ডস বলেছি, তার মানে কি, এটা অর্থ আমার বন্ধুদের মধ্যে থেকে একজন, তাহলে অনেকজন না, ওইটা কিন্তু অনেকজন, এটা তার মানে এটা প্লুরালও হতে পারতো, সিঙ্গুলারও হতে পারতো। তাহলে কি করবো আমরা, এই যেখানে কি বসাবো, এখানে বসাবো হচ্ছে কি লিপস, কি বসাবো, লিপস বসাবো, লিপস বসাবো। আবার দেখো আমি প্লুরাল লিখলাম, একটা লিখে আরেকটা উদাহরণ দিই, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, make it ওকে, লিখলাম কি দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ। দেখো এই যে অফের আগে, এটা অনেক জায়গায়, অনেক জায়গায় ইম্পর্টেন্ট, এটা চাকরি বলো, অ্যাডমিশন বলো, এটা হলো তোমাদের রাইট ফ্রম ভার্ব বলো, এই যে একটা সাবজেক্ট দিস কলেজ, দিস কলেজ মানে কয়টা কলেজ, দিস কলেজ মানে কিন্তু একটা কলেজ, দিস কলেজ মানে একটা কলেজ। তো তো কি বলছিলাম, দেখো অফের আগে কি আছে, আগে হচ্ছে তোমার, এটা কিন্তু প্লুরাল, দ্য স্টুডেন্টস। আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে কোন নাউনের সাথে এস যুক্ত থাকলে নাউনটা কি হয়ে যায়, নাউনটা হয়ে যায় প্লুরাল, নাউনটা কি হয়, প্লুরাল হয়। তো দেখো দ্য স্টুডেন্ট নাউন ছিল, তার সাথে এস যুক্ত, তার এটা কি হয়েছে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে প্লুরাল। আর অফ দিস কলেজ, অফের পরে দেখো, অফের পরে কি, অফের পরে এটা আছে, অফের পরে যা আছে সেটা হলো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। তাহলে কি অনেকেই ভুল করবে, যখন ভুল করবে তখন এটা অনুসারে করলে ভুল হবে। আমরা বলছি কি, রুলসের মধ্যে বলছি যে অফের আগেরটা অনুসারে ভার্ব বসবে, তাহলে দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, অনেকজন, এই জন্য তখন কি এই ভার্বটা বসবে, এই ভার্বটা বসে তখন কি হবে, আমাদের সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বও কি হয়, ভার্বও কিন্তু প্লুরাল হয়। তো ভার্ব প্লুরাল হইলে কি বসাবো আমরা, যা আছে তাই। আমরা ভার্ব প্লুরাল বলতে কি বুঝি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বুঝি, ভার্ব ওয়ানটারে বুঝি। তাহলে যে বুঝছিলে না তার জন্য দেখো
তাহলে কি হয়, আমি দুটো উদাহরণ দিলাম যে অফের আগে কি ছিল, তাহলে অফের পরের সাবজেক্টটার কোনো, পরের নাউন বা প্রোনাউনটার কোনো ভ্যালু নাই, অফের আগে যে থাকবে তাকে অনুসারে কি বসাতে হবে, ভার্বটা বসাতে হবে। ঠিক আছে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। এই গ্রুপের এই রুলসের একটা শীট দিলে, দেখো আমি রুলসটা শীট আকারেই দিতেছি, তোমরা জাস্ট নোট করে রাখো, এটা একটা শীট হয়ে যাবে, আর লাগলে আমরা দিব ইনশাল্লাহ। তাহলে পরে যাই, পরে দেখো পরের রুলসে যাই, পরের রুলসে যাই। এখন ওদিকে আমাদের দুইটা রুলস হয়েছিল, এখন আসলে তিনটা রুল, রুলস নাম্বার 3। এর মধ্যে থেকে টেন্স আইডেন্টিফিকেশনের জন্য কিছু ওয়ার্ড আছে, টেন্স আইডেন্টিফিকেশনের জন্য। কারণ দেখো তুমি একটা প্যাসেজ পড়বা, পুরো একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজটার মধ্যে এরকম কিছু শব্দ থাকবে, ওই শব্দগুলো দেখে তুমি বুঝবে এই প্যাসেজটা হচ্ছে ওই টেন্সের, তখন ওই প্যাসেজের সাধারণত সব ভার্বগুলোকেই ওই টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে তোমাকে কিন্তু ওই ওয়ার্ডগুলো জানতে হবে, এগুলো বইয়ে দেওয়া থাকে, সব রুলসই তো বইয়ে দেওয়া থাকে, তোমরা আসলে তো দেখো না। তাহলে আমি ওই রুলসগুলো নিয়ে একটু কথা বলি। তাহলে এই 3 নম্বর রুলসের মধ্যে আমি ওইটা নিয়ে একটু কথা বলবো। তাহলে তোমরা দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইট যখন হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে মনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য যে সকল ইন্ডিকেটরস ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে কি অফেন, এগুলো একটু তোমরা নোট করে নাও। অফেন, অলওয়েজ, তারপর হলো কি অকেশনালি, অকেশনালি, তারপরে কি হয় সামটাইমস, তারপরে হলো নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি। এই যে এই শব্দগুলো আর দুটো থাকতে পারে, এই শব্দগুলো থাকলে আমরা জানবো সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি আমরা দেখি যে টেন্স নিয়ে কিন্তু আগে বলছিলাম, আবার বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কখন, যখন দেখবো কি থাকে, নাও থাকে, কি থাকে, নাও থাকে, এট দিস মোমেন্ট থাকে, নাও থাকে এট দিস মোমেন্ট। আর দেখো অনেকের আজকের ক্লাসটার পরে যদি দুর্বলতা থেকে থাকে, আমরা আবার এই ক্লাসটা রিপিট ক্লাস করব, আবার রিপিট ক্লাস করব, সমস্যা নেই, আমাদের সময় এখনো অনেক, মোটামুটি অনেক সময় আছে। তাহলে নাও এট দিস মোমেন্ট, তারপরে আর কি ডে বাই ডে, এটা মনে রাখবা, ডে বাই ডে, তারপর হচ্ছে তোমার গ্রাজুয়ালি ইত্যাদি। এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা দেখবো সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট। তখন ওই ভার্বটারে একটু আগে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, এটার ভার্বটা কি হবে, অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর বসায়া পরে ওই ভার্বটারে আইএনজি করে ফেলবো। যদি দেখি যে আমরা ওই সেন্টেন্সটার মধ্যে বা ওই প্যাসেজটার মধ্যে এই শব্দগুলো কয়েকবার আসছে, নাও, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, গ্রাজুয়ালি, এগুলো থাকলে আমরা ধরে নেবো ওটা কোন টেন্স, ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের সবগুলো আসলে লাগবে না, সবগুলো লাগবে না, যেগুলো লাগবে আমি সেইগুলো লিখবো। যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের জন্য এরকম কতগুলো শব্দ আছে, এই প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক আছে। তো প্রেজেন্ট পারফেক্টের জন্য যে শব্দগুলো জানা লাগবে তোমার, সেই শব্দগুলো হচ্ছে কি, সেই শব্দগুলো হচ্ছে রিসেন্টলি, মনে রাখো, রিসেন্টলি, তারপরে অলরেডি, অলরেডি, তারপর হচ্ছে তোমার জাস্ট নাও, এরপর হলো তোমার লেটলি। এই যে এই কয়টা শব্দ আর দু একটা নাও থাকতে পারে, আর নাই যেরকম এই কয়টাই আসে বেশি। অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, লেটলি থাকলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট, সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে হলো তোমরা এটা নোট করে নাও, তাহলে দেখবা তোমাদের বুঝতে বা ধরতে, ওই যে তোমরা আসলে ধরতে পারো না, পুরো প্যাসেজ আকারে থাকে তো ধরতে পারো না আসলে কোন টেন্সে আছে, আবার এই ভার্বটা, তাহলে টেন্স অনুযায়ী এই ভার্বটা কি করতে হবে, তোমার কারেকশন করা লাগবে। তাহলে তোমাকে টেন্সটা আগে ধরতে পারতে হলে এই শব্দগুলো একটু জানতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আসলে রাইট ফর্ম ভার্বে খুব বেশি ইউজ হয় না, তো আমরা লিখবো না। তাহলে আমরা পরে যাই যে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা নাম্বার দিলে মানে ভালো হতো। এটা 3 নম্বর ছিল, এটা 4 নম্বর, এটা 2 নম্বর,
পরেরটা বাদ চলে গেছে। পাস্ট ইনডিফিনাইট, ফার্স্ট ইনডেফিনাইটের জন্য এই পাস্ট ইনডিফিনাইটটাও খুব আসে, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে আর তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট, এই শব্দগুলো বেশি আসে এইটা। পাস্ট ইনডিফিনাইটের জন্য যেটা জানা লাগবে সেই শব্দগুলো হচ্ছে কি লাস্ট। কি কি জানা লাগবে? লাস্ট। তোমরা যারা কমেন্ট করতেছো আসলে কাজের কমেন্ট করো, অকাজের কমেন্ট করো না। তাহলে পাস্ট ইনডিফিনাইট মানে লাস্ট থাকবে, এরপর দেখবা লাস্ট ডে থাকবে। লাস্ট শব্দটা থাকলেই মনে রাখবা এটা পাস্ট টেন্স হবে। তো পাস্ট টেন্স বলতে পাস্ট ইনডিফিনাইটে বেশি ইউজ করা হয়। লাস্ট ডে হইতে পারে, লাস্ট মান্থ হইতে পারে, লাস্ট উইক হইতে পারে, লাস্ট ইয়ার হইতে পারে। অত লিখলাম না, শুধু লাস্ট কথাটা মনে রাখো। এরপর হলো তোমার কি হইতে পারে? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তারপর হলো তোমার প্রিভিয়াস, প্রিভিয়াস ডে। তারপরে তোমার ওয়ান্স, এরপর আসতে পারে কি ওয়ান্স আপন এ টাইম। তারপর হলো এট ওয়ান্স, এরপরে ওয়ান ডে। এই যে এই শব্দগুলো যদি থাকে তা ধরে নিবা ওইটা তোমার হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। অনেক লং হয়ে গেছে নাকি? কতক্ষণ হলো জানি? তোমরা এগুলো তুলে নাও, এগুলো তুলে নাও। স্যার কষ্ট করে লিখতে আছে তোমাদের কাজের জন্যই। উপরে তো ছিল কিন্তু। তারপর দেখো, তাহলে আমরা পরে পাস্ট কন্টিনিউয়াসের জন্য যেটুকু লাগে সেটুকু দেখি না। ওই যে ফুলমান হয়তো লিখতে পারে, তো ওই জন্য 5 নম্বরের জন্য 5 নম্বর বলছিলাম পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আসলে খুব বেশি রাইট ফর্মে, রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম ভার্বে ইউজ করা হয় না। তারপর আমি লিখলাম এরকম থাকতে পারে at that time, at that moment, এরকম 2-3টা শব্দ থাকে। at that moment, at that time, এই যে এরকম দুটো শব্দ থাকলে সেটা এই দুটো শব্দ থাকে সাধারণত। এরপর আসলে যেটা লাগবে তোমার হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। এই শব্দগুলো থাকলে ফিউচার, আমি বলছিলাম কিন্তু তোমাদের কাছে নোট চাইতে পারি, ঠিক আছে, যে আসলে কে কি ক্লাসটা করছো এবং কার হ্যান্ড রাইটিং কেমন। তো তোমরা নোট করবে, নোট করলে দেখবে আমাকেও দেখাতে পারবে, তোমার তোলাও হয়ে যাবে, হাতের লেখাটাও ইয়ে হবে, রোজটাও পড়া হয়ে যাবে। একবার হচ্ছে কি খাতায় লেখা আর কয়েকবার পড়া কিন্তু সমান, তোমরা নিশ্চয়ই জানো। ফিউচার ইনডিফিনাইটের জন্য যেটা লাগে সেটা হলো কি টুমোরো, টুমোরো। তারপর হলো কি দ্য নেক্সট, দ্য নেক্সট ডে, এরকম দ্য নেক্সট ডে হইতে পারে, নেক্সট ইয়ার হইতে পারে, নেক্সট উইক হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো থাকলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। আমাদের এইগুলো আসলে বেশি ইউজ করা হয়। এইগুলো আরো যে অন্যান্য টেন্সগুলো আছে ওইগুলোতে খুব বেশি ইউজ হবে না। ওকে, তাহলে আমরা টেন্সের ইয়েগুলো দেখলাম। এখন আসলে যে পরে আমরা পরের রুলসে যাই। রাইট ফর্ম ভার্বের যে রুলসগুলো আছে এইগুলোতে আসলে একটু টাইম লাগবে। তো পরের রুলসে দেখো, আমরা এটা 3 নম্বর রুলস দিয়ে শেষ করলাম। রুলস নাম্বার 4 নম্বর দেখো, 4 নম্বর, এটা আরো অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, যেটা আমি যে রুলসগুলো নিয়ে আসলে কথা বলতেছি এই রুলসগুলো কিন্তু বেশি বেশি আসে, এগুলো বেশি বেশি আসে। আমি পরীক্ষিত, আমি আজকেও আমার অফলাইনে যারা স্টুডেন্ট ছিল ওদেরকে পড়াইলাম, পড়ানোর সময় ওরা অনেকেই যে রুলসগুলো পড়িয়েছিলাম ওরা বুঝতে পারতেছিল না, আজকে ওদেরকে ধরাই দিচ্ছি এবং ওরা পরে বুঝছে এবং পরে যে প্র্যাকটিস করতে দিয়েছি ওরা কিন্তু সেগুলো পারছে। তো আশা করি তোমরা কিন্তু পারবে। তো 4 নম্বর রুলস দেখো, এখানে আমরা যে রুলসটা পড়বো সেটা হলো যে সেন্টেন্সে যখন অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা, কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারে বললাম না আজকে যে প্র্যাকটিস করাইলাম, এই প্র্যাকটিস করানোর সময় একটা বোর্ড, এটা সম্ভবত দিনাজপুর বোর্ড হতে পারে বা কোনো একটা বোর্ড, আমি শিওর মনে নাই, ওই বোর্ডে যে 10টা রাইট ফর্ম ভার্ব ছিল, 10টা রাইট ফর্ম ভার্বের মধ্যে থেকে 2টা মাত্র অ্যাক্টিভে হয়েছে, বাকি 8টা হয়েছে প্যাসিভ ফর্মে। তাহলে তোমাকে প্যাসিভ ফর্মের ব্যাপারটা জানতে হবে। যদিও তোমাদের কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভের ব্যাপারটা নাই, তবে আমি এখানে শর্ট করে বলে দেবো। দেখো যে সেন্টেন্সে সাবজেক্ট
সাবজেক্টের পজিশনে যে থাকে ওই সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে না পারে, ভার্বের কাজ করতে না পারে, ভার্বের কাজ, তা বললাম সাবজেক্ট যখন সেন্টেন্সে ভার্বের কাজ করতে না পারে বা করতে পারে না, তখন কি হবে, তখন ভার্বটি হবে তোমার প্যাসিভ। কি হবে, তাহলে এই রুলসটা শুধু প্যাসিভের জন্য বলো, ভার্বটি হবে প্যাসিভ। প্যাসিভ ভার্ব মানে কি, তাহলে প্যাসিভ মানে হলো যে ওই সাবজেক্ট হলো কি নিষ্ক্রিয় থাকে, ভার্বের কাজ করতে পারে না, অবজেক্টের দ্বারা কাজটা করানো হয়। আমরা জানি যেমন তোমরা নিশ্চয়ই সায়েন্সে যারা আসো, ওই যে কিছু মৌল আছে কি নিষ্ক্রিয়, তারা প্যাসিভ থাকে, তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কিন্তু তারা মৌল। এরকম ইংলিশে কি ওই সাবজেক্ট সে তার পজিশনে থাকে কি করতে পারে না, সাবজেক্টের পজিশনে থেকে সে কিন্তু ভার্বের কাজটা করতে পারে না। তখন কি হয়, টেন্স অনুযায়ী কি হয়, তাহলে আমরা কি লিখবো, যে প্যাসিভ করতে হলে ভার্বের যে প্যাসিভ ফর্মটা, প্যাসিভ করতে হলে কি করতে হয়, প্যাসিভ করতে হলে যে তোমার টেন্স অনুসারে শুধু অক্সিলারি ভার্ব লিখলে হবে না, টেন্স অনুসারে ওই যে বললাম পুরো প্যাসেজটুকু তোকে বুঝতে হবে, পড়ে বুঝে তারপরে ধরতে হবে এটা কোন টেন্স। এই জন্য টেন্স অনুযায়ী তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 করলে কি হবে, সেটা প্যাসিভ হবে। তাহলে কি বললাম, সেন্টেন্সে যখন সাবজেক্ট যখন কি হয় ভার্বের কাজ করতে পারে না, তখন ভার্বটা কি হয়, প্যাসিভ হয়, তখন ভার্বটা প্যাসিভ ফর্ম হবে। তো ভার্বটা কি করতে হবে, তোমাকে ভার্বটাকে প্যাসিভ ফর্ম বানাইতে হবে। তো প্যাসিভ ফর্ম বানানোর স্ট্রাকচারটা কি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3। তাহলে এর বিপরীত কথাটা কি, যে এর বিপরীত কথা হলো সাবজেক্ট ভার্বের কাজ করতে পারলে, ভার্বের কাজ করতে পারলে সেটা কি হবে, সেটা অ্যাক্টিভ হবে, সে অ্যাক্টিভ ভার্ব। তো অ্যাক্টিভ ভার্ব মানে হলো টেন্স অনুযায়ী যতগুলো টেন্স অনুসারে আমরা যেগুলো আগে প্রথমে আমি টেন্স নিয়ে কথা বলছিলাম, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তার মানে ওই তখন সাবজেক্ট বিভিন্ন টেন্সের যে গঠনটা সেটাই হলো তোমার কি অ্যাক্টিভ ফর্মের ভার্ব। এবং যখন অক্সিলারি ভার্বের পরে ভার্ব 3 হয় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা প্যাসিভ হয়ে যায়, তখন সেটা প্যাসিভ হয়। যেমন দেখো আমি একটা উদাহরণ দিই, এরকম যে ফুটবল ড্যাশ, মনে করো তোমার বক্সে কি দেওয়া ছিল, ভার্বটা দেওয়া ছিল প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো দেখো এখানে ফুটবল কই আছে, সে সাবজেক্টের পজিশন আছে, আর সাবজেক্টের পজিশনে থেকে সে কিন্তু প্লে মানে কি খেলা করা, ফুটবল কিন্তু নিজের কি করতে পারে না, খেলতে পারে না, নিজে লাথি মারতে পারে না, ফুটবলের মানুষ কিন্তু লাতায়। তাহলে কি হয়, এই ফুটবল সাবজেক্টের পজিশনে আছে, সে থেকে কি করতে পারে না, ওই ভার্বের কাজ কিন্তু করতে পারে না। ধরে নাও আমরা জানি যে চিরন্তন সত্য বা সাধারণ কোনো কথা বোঝালে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে প্যাসিভ করতে হলে কি হতে হয়, এম ইজ আর পরে ভার্ব 3। তো সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হবে, এটা ইজ হবে। এবং প্লের 3 নম্বর ফর্মটা কি হবে, প্লেইড হবে। প্লের 3 নম্বর ফর্মটা কি হবে, প্লেইড হবে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে একটা দিই, তাহলে একটা করো দেখি পারো কিনা। ড্যাশ তাহলে এটা তোমাদের জন্য, এটা করো। শুধু ভার্বের কারেকশনটুকু বসায় দাও। কোন আপনি ক্লাস নেবেন? হ্যাঁ তাহলে আমি যেটা দিয়েছি তোমরা দেখো, তোমরা এখানে যা কমেন্ট করবে তারা প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কমেন্ট করো না। তাহলে এটা তোমাদের জন্য দিয়েছিলাম, তোমরা একটু করে দেখাও, মানে দেখি তোমরা এই রুলসটা বুঝছো কিনা। তো এইটা এই টপিকটা শেষ হতো না, কয়েকটা আছে, সময় লাগবে আর কি। আমি দেখো তোমাদেরকে এটা দিয়েছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করছো, 2-1 জন জানাইছো।
দেখো না আমি এটা বুঝিয়ে দিই, এটাও কি হবে, এটাও হবে তোমার কি যে সাবজেক্টের পজিশনে আছে এই ভার্বটাকে প্যাসিভ বানাতে হবে। কেন? কারণ সাবজেক্টে দেখো সাধারণত সাবজেক্টটা বস্তুবাচক, কে সাবজেক্টটা হলো বস্তুবাচক এবং সে এই ভার্বের কাজ করতে পারে না। স্পিক মানে কি? বলা, কথা বলা। ইংলিশ কি নিজে কথা বলতে পারে? নো, ইংলিশ সে কথা বলে মানুষ, তাহলে সে কিন্তু এই কাজটা করতে পারে না। আমরা জানি কি যে সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে না পারে তখন কি করতে হবে, এটা প্যাসিভ বানাইতে হবে। প্যাসিভ বানাইতে হলে কি করা লাগে? অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার কি ইজ, এবং স্পিকের 3 নম্বর ফর্মটা তোমাকে জানতে হবে। স্পিকের 3 নম্বর ফর্মটা কি জানো? অনেকেই লিখছো স্পোকেন। স্পোকের 3 নম্বর ফর্ম হলো কি? স্পোকেন। 2 নম্বর ফর্ম আছে স্পোক, 3 নম্বর স্পোকেন। তাহলে কি হবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যারা লিখছো, যারা পারছো তাদেরকে থ্যাংক ইউ, তোমরা এটা পারছো। এবং আমাদের আরো কয়েকটা রুলস ছিল, আমাদের যেহেতু তোমাদের এরপরে আরো ক্লাস হবে, আরো ক্লাস আছে, এই কারণে আমরা ক্লাসটা রং করলাম না। নেক্সট ক্লাসে আমাদের আর কয়েকটা রুলস আছে। নেক্সট ক্লাস অর্থাৎ 2-1 দিনের মধ্যেই বা নেক্সট উইকে প্রথম দিকে আমরা নিয়ে এই রাইট ফ্রম ভার্বের। তাহলে তোমরা দেখেন যে পর্যন্ত নোট করেছো ওখান থেকে ফাঁকা রাখো, জায়গা রেখো, তারপরে আমরা আর যে কয়েকটা রুলস আছে এই রুলসগুলো আমরা কভার করবো। তোমাদের তাহলে আরেকটা কথা বলি যে তোমরা ওই যে শর্ট করে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের শুধুমাত্র মনে করো এই পাশে কি আছে, এই পাশে অ্যাক্টিভ, আর এই সময় এই পাশে কি আছে অ্যাক্টিভ, আর এই পাশে প্যাসিভ। এই পাশে অ্যাক্টিভ, এই পাশে প্যাসিভ। যদি দেখো যে কি হয়, ওইটা প্রেজেন্ট ভার্ব 1 থাকে এইভাবে শর্ট করে, ভার্ব 1 এর সাথে এস বা ইএস থাকে, তাহলে এটাকে প্যাসিভ করতে হলে তোমাকে কি করা লাগবে? অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর। আমাদের তো শুধুমাত্র ভার্বের কারেকশন, তো এত আমাদের সাবজেক্টে অবজেক্ট করতে হবে, অবজেক্টে সাবজেক্ট করতে হবে, এত কাহিনী আমাদের লাগবে না। শুধুমাত্র যদি ভার্ব 1 থাকে অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস থাকে, এম ইজ আর প্লাস কি হবে পরে? ভার্ব 3 হবে। এরকম ভাবে যদি ভার্ব 1 এর সাথে কি হয়? আইএনজি থাকে, তাহলে কি হয়? এদিকে এম ইজ আর, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে করতে হবে কি আইএনজি থাকলে মনে রেখো কি হয়? অক্সিলারি ভার্বের সাথে বিং হয়। তাহলে এম বিং অথবা পার্সন অনুসারে যেটা হয়, অথবা আর বিং। আর প্যাসিভ মানে মনে রেখো, প্যাসিভ মানে হলো ভার্ব 3। প্যাসিভ মানে ভার্ব 3। তার আগে শুধুমাত্র অক্সিলারি ভার্বের একটু চেঞ্জ হয়। তাহলে যদি কি থাকে তোমার হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কি হয়? ভার্ব 3। তাহলে এটাকে প্যাসিভ করতে হলে তোমার কি করা লাগবে? হ্যাভ বিন অথবা পার্সন অনুসারে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, পরে কি হয়? পরে হলো ভার্ব 3। যদি দেখো যে ভার্ব 2 আছে তাহলে কি হয়? আমরা এটা পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার ধরে নিয়ে সেটারে প্যাসিভ করতে হলে ভার্ব 2 মানে বলছি, ভার্ব 2 মানে কি বুঝে নিবা? ওই প্যাসেজটা পাস্ট টেন্সে আছে, প্যাসেজটা আছে কোন টেন্সে? পাস্ট টেন্স আছে। তাহলে ওটারে কি করতে হবে? প্যাসিভ করতে হলে ওয়াজ বা ওয়ার বসায়া ভার্ব 3। যদি দেখো যে ওটা কি আছে? ভার্ব 2 আছে, তাহলে এইভাবে করব। আর যদি দেখি যে ওয়াজ ওয়ার ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে, তাহলে ওই সেম ভাবে কন্টিনিউয়াসের মতোই ওয়াজ বিং ওয়ার বিং। যদি দেখো যে কি আছে হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে এটা কি করতে হবে? হ্যাড বিন প্লাস ভার্ব 3। তাহলে এইখানেও তাই, ওয়াজ আইএনজি আছে যেহেতু, তাহলে কি হবে? ওয়াজ বিং অথবা ওয়ার বিং, দেন কি হবে? ভার্ব 3। এরপরে আছে কি আরেকটা কথা বলবো যে শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল। যদি শ্যাল উইল থাকে তো শ্যাল উইল না, আমরা ধরে নেব শ্যাল উইল ইকুয়াল কে আছে? শ্যাল উইল ইকুয়াল আছে কিন্তু কি? মডাল অক্সিলারি। তাহলে মডালের পর সাধারণত আমরা জানি ভার্ব 1 হয়। এরপরে যদি প্যাসিভ করতে হয় ওইটারে, তাহলে ওই মডালটা কি করতে হবে? আমাকে বসাতে হবে, বসায় তারপর কি ভার্ব, এরপর বি বসাইয়া পরে আমাকে কি করতে হবে? ভার্ব 3। তাহলে আমি প্যাসিভের অ্যাসার্টিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভের ব্যাপারটা কিন্তু বলে দিলাম। তাহলে তোমরা এগুলো নোট করে রাখো, এবং এরপর যে আর কয়েকটা রুলস আছে এই রুলস আমরা নেক্সট ক্লাসে করব। এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভের ব্যাপারটা কি বললাম আজকে? বলছিলাম যে আমি আজকে একটা বোর্ড প্র্যাকটিস করাইছি, বললাম মানে কয়েকটা করাইছি, তার মধ্যে একটার শুধুমাত্র 2টা ছিল অ্যাক্টিভ ফর্মে আর বাকি সবটি প্যাসিভ ফর্মে, 8টাই।
তার মানে তুমি রাইট ফর্ম ভার্ব যখন প্র্যাকটিস করবা তুমি এটা দেখে থাকবে তো কি হয়, ক্যান বি পরে ভার্বের 3 নম্বর ফর্ম, অথবা ইজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকতে পারে, হ্যাভ বিন পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকতে পারে, মানে থাকে অনেক থাকে। এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, এটা তাহলে কি করবা, এটা একটু নোট করে রাখো এবং নিজে নিজে চেষ্টা করো। আর আমরা তো পরে ক্লাসে এইগুলোর প্র্যাকটিস নিয়ে হাজির হব, তখন সরাসরি আমাদের সাথে তোমাদের কথা হবে, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছিলাম আজকে, আর ক্লাসটা অনেক লং হয়ে গেছে, এরপর তোমাদের আরও ক্লাস আছে, তো তোমাদের তো এনার্জির দরকার আছে, এই কারণে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। বাই বাই, সি ইউ নেক্সট, ভালো থেকো।